সন্তোষ শর্মার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ থাকলে যে আলেম ভদ্রলোক বলেছেন আমাদের আইনও আছে, উনি কেস করে দিক। আমরাও সরকারকে অনুরোধ করব এই সমস্ত সম্পাদক নামীয় ব্যক্তিরা, গণধিকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। সত্যি যদি বিএনপি জামাত ওনাকে অ্যালাউ করে থাকে ওদের মঞ্চে বলা, তাহলে তো মানুষ যে ধারণা করছে যে ক্ষমতার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর আবারও সেই আহ, নীতি নীতিভ্রষ্ট রাজনীতি, তো এটা ভালো মাত্রায় চালু হয়েছে। আমি সন্তোষ শর্মা নিয়ে খালি একটা কথা বলি, আপনার মনে আছে কি না ফরাদ ভাই, এই কালোবেলা একসময় কিন্তু প্রধান উপদেষ্টা সম্পাদক ছিল আপনার ওই যে আবেদ খান। এবং ওই আন্দোলনের সময় এই এই কালবেলাটা যতটুকু শুনেছি যে সাবেক তথ্যমন্ত্রী হ্যাঁ, হ্যাঁ, আহ আহ, চট্টগ্রামের হ্যাঁ, ওই যে হাসান মাহমুদ। হাসান মাহমুদ, হ্যাঁ, এবং সেই আসলে মোটামুটি এটাকে হ্যাঁ, তৈরি এবং করেছে। সাগর ভাই কালোবেলা সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান। এবং আমার মনে আছে যখন বিএনপির নেতৃত্বে সবাই আমরা আন্দোলন করছি বিভিন্ন দল জোট, তখন কিন্তু উদ্ভট উদ্ভট তত্ত্ব আমেরিকা এটা পাঠাচ্ছে, মানে মানুষ, সরাসরি ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল কেন? হ্যাঁ, এটা আমরা তো তৎকালীন সময় ইয়েতে বিপক্ষে দেখেছি। দাঁড়িয়েছে। তারপরে উদ্ভট উদ্ভট তথ্য দিয়ে আন্দোলনকে মেলাইন করা, বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলকে কায়দা করে মেলাইন করা। তো সেই সন্তোষ শর্মা তো নিশ্চয়ই রাষ্ট্রের চেয়ে গুরুত্ব শক্তিশালী না। আর সন্তোষ শর্মাদের যিনি মহারানী, তাকেই জনগণ তাকে পরাভূত করেছে, ভারতকে পরাভূত করেই 5ই আগস্টে বিজয় এসছে। কাজে আমি মনে করি সন্তোষ শর্মার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ থাকলে যে আলেম ভদ্রলোক বলেছেন আমাদের আইনও আছে, উনি কেস করে দিক। আমরাও সরকারকে অনুরোধ করব এই সমস্ত সম্পাদক নামীয় ব্যক্তিরা, গণধিকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর বিএনপি আর জামাত, আমি জানি না অনুষ্ঠানটা আমি দেখি, নিউজটা আমি অত খেয়াল করিনি। সত্যি যদি বিএনপি জামাত ওনাকে অ্যালাউ করে থাকে ওদের মঞ্চে বলা, তাহলে তো মানুষ যে ধারণা করছে যে ক্ষমতার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর আবারও সেই আহ, নীতি নীতিভ্রষ্ট রাজনীতি, তো এটা ভালো মাত্রায় চালু হয়েছে। আপনার অলরেডি তো বিজনেসম্যানরা একেবারে সালমান আর দু একটা ছাড়া আর তো সবাই মিশে গেছে জামাত বিএনপি সব বড় দলগুলোর সঙ্গে, অন্যান্য দলগুলোর সঙ্গে। যে ব্যবসায়ী বলেছে আমি প্রথমত আপনার শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত চাই, মরণের পরেও চাই। আবার বসুন্ধরা শাহ আলম বলেছিল কবরে গিয়েও আমি শেখ হাসিনার সঙ্গে আছি। এবং আমাদের এই ছাত্র নেতাদের, আমাদের আন্দোলনকারী ছাত্র জনতাকে জঙ্গি বলেছিল আহমেদ আকবর সোবহান। তার কাছ থেকে ফুলও নেয় জায়দিনের সম্পাদক শফিক রহমান। কাজী ওই যে মানি স্পিক্স, টাকা কথা বলে, আমরা সেটাই আবার দেখছি। যাক, ওইটা আরেকদিন আলোচনার সুযোগ হলে বলবো কেন মানুষ হতাশ হয়, কেন মানুষ অনেকে বলে ইউনূস সাহেবই চালাক। এগুলো তো এই কারণেই। আমরা তো 72-এর ইতিহাস জানি, 91-এর ইতিহাস আমি নিজের সাক্ষী, কিভাবে 90-এর 9 বছর বিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল 91-এর সরকার, পরবর্তীকালে সব সরকার। আমরা তো বিরোধী দলে থাকতে সব দফা দিই। তোমার ওই যে একটা হিন্দি গান আছে যে চাঁদকে বলো আমাকে ওকে এনে দিই। আমাদের রাজনৈতিক দলগুলো চাঁদ এনে দেওয়ার অঙ্গীকার করে বিরোধী দলে থাকাকালে, আর ক্ষমতায় গিয়ে নিজেরা নিজের পরিবারের সম্পদ বৃদ্ধি করে। সে কারণেই মানুষ হতাশ হয়, মানুষ বলে যে যা চলছে চলুক। আচ্ছা, এখন আমি আপনাকে যেটা বলি, মানে আমি চাই না যে আমার দর্শকরা আমাকে ভুল বুঝুক। আমি বলছি যে ভারত কাশ্মীরের এই ঘটনা শুরু থেকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে এখানে ভারতের আধিপত্যবাদী চিন্তা প্রবলভাবে কাজ করেছে। আমি সেটা উদাহরণ আর বিরক্ত করতে চাই না, ফরাদ ভাই দিয়েছে, আমিও দিয়েছি শুরুতেই, আপনিও দর্শকরাও জানে। এবং আরেকটা হচ্ছে পাকিস্তানের অবিবেচনাপ্রসূত হঠকারী সিদ্ধান্ত। ফরাদ ভাই যে যুদ্ধের কথা বললো, আপনি সেই যুদ্ধের ঘটনা জাস্ট 30 সেকেন্ড আমি বলি। হরি সিং যখন সিদ্ধান্ত নিল যে আমি স্বাধীনই থাকবো, আমি কারোর সঙ্গে আপাতত যাব না। হরি সিং এর ছেলে, নাম যেন কি, সে বহুদিন কংগ্রেসের এমপি ছিল, আমি তার অনেকগুলো ইন্টারভিউ দেখেছি, কি ডক্টর সাম সিং। সে বলেছে তার কিশোর বয়সে বাবাকে দেখেছে। জি ফরাদ ভাই। হ্যাঁ, ডক্টর করণ সিং। হ্যাঁ, থ্যাংক ইউ ফরাদ ভাই, আই আই স্ট্যান্ড। এবং হি ওয়াজ দ্য ইউনিয়ন মিনিস্টার ইন দ্য হ্যাঁ, ক্যাবিনেট অফ কংগ্রেসের। ইন্দিরা গান্ধী। হ্যাঁ, এবং পরে কংগ্রেসের বেঁচে আছেন, এমপিও ছিল, স্টিল অ্যালাইভ, রাষ্ট্র বেঁচে আছেন। রাজ্যসভা এমপি ছিল। তো সে ইয়েস। বলেছে, তার তার ইন্টারভিউ আমি দেখেছি, ডক্টর করণ সিং ভেরি এডুকেটেড, ওয়েল হ্যাঁ। আর্টিকুলেটেড ম্যান। তো সে বলেছে যে তার কিশোরকালে তার বাবা হরি সিংকে দেখেছে যে স্বাধীন থাকতে চেয়েছিল। পাকিস্তান কি করলো, ওই যে হঠকারী,
কাওয়ালি নাম করে পাকিস্তান আর্মি ছদ্মবেশে কাশ্মীরে অ্যাটাক করলো। হরি সিং এর বাড়ির কাছে যখন পৌঁছে গেল শ্রীনগরে, তখন হরি সিং তো অবস্থা বেগতিক। তখন মাউন্ট ব্যাটেনকে বললো যে আমাকে বাঁচাও। মাউন্ট ব্যাটেন নেহরুকে বলল, আপনি যদি নেহরুর স্টিফিন করেন ওর শুয়ে, নেহরু ঠিকই আছে, নেহরুর আদি বাড়ি কি বলে কাশ্মীরে। নেহরু বলল তাহলে সে অ্যাকসেশন করুক, নাহলে আমি 36 সেনা নামাবো, আমিও তাকে বাঁচাবো কেন। এবং তারপর থেকে তো অনওয়ার্ড চলছে। এই গত 22 এপ্রিলে যে কাপুরুষোচিত বর্বরচিত হত্যাকাণ্ড, এখানে হত্যার প্যাটার্ন দেখে মনে হয় এই ঘটনার সবচেয়ে বেনিফিশিয়ারি ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কারণ এর আগে কোনোদিন কোনো অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বেসরকারি সরি পর্যটকদের মারবে না। আর যেটা রেজা ভাই বলেছে ওইটা খেয়াল করেনি রেজা ভাই, নতুন করে ভারত থেকে কেউ গিয়ে ওখানে অধিবাসী হয়নি। এই পর্যটন স্পটগুলোতে পর্যটকরা যায়, 4-5 দিন পর চলে আসে। আমি অনেকবার ইন্ডিয়া গেলেও কাশ্মীর যাওয়ার সুযোগ হয়নি, কারণ তখন পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু যারাই গিয়েছে আমাদের বন্ধু বান্ধবরা বলে যে তোর মামুন আপনার সুইজারল্যান্ড যাওয়ার দরকার নেই, কাশ্মীর গেলেই হবে। তো সেইখানে আপনার এই ঘটনার মধ্য দিয়ে আজকে সারা ভারতের মিডিয়া খোলেন, রাবিশ কুমারদের মতো সাহসী কয়েকটা সাংবাদিক বাদে সমস্ত মিডিয়া মুসলমান ব্যাশিং, মুসলমানরা দেশপ্রেমিক না। আপনার মনে আছে সাগর ভাই, আজ থেকে 2 মাস 3 মাস আগে ভারতে খুঁজে খুঁজে কি করে, কোন আমলে আপনার আওরঙ্গজেব কি অত্যাচার করেছিল, কয়টা মন্দির ভেঙেছিল। আবার আওরঙ্গজেবের প্রধান সেনাপতি ছিল হিন্দু, মানসিং। No, শিবাজির প্রধান Jaswant Singh. সেনাপতি, না না, মান সিং না, যশবন্ত সিং। সরি যশবন্ত সিং। মান সিং আবার আকবরের শিবাজির, হ্যাঁ, আবার ছত্রপতি শিবাজি, ওই যে মহারাষ্ট্রের হিরো, তার প্রধান সেনাপতি ছিল আপনার মুসলমান। মুসলমান। হ্যাঁ, কাজে এখানে তো হিন্দু মুসলমান ডিভাইড করে কোনো লাভ নেই, এটা ব্যর্থ প্রয়াস। আমি আপনাকে বলি, 1857 সালে যখন সারা ভারতের সৈন্যরা ব্রিটিশ শাসকদের, ব্রিটিশ বেনিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করলো, এবং আমাদের গর্ব যে আমাদের বাড়ির পাশে এই পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ফ্রন্ট থেকে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু হলো, এবং যার প্রেক্ষিতে কোম্পানি হটে গেল, রানী ক্ষমতায় আসলো। ব্রিটেন রানী 1857 সালে টেক ওভার করলো ইউনাইটেড ভারত। এবং তখন ব্রিটিশরা কি দিয়ে গেছিল আমার কাছে তো অদ্ভুত লাগে, ভারতেরও লম্পজম্প, পাকিস্তানের লম্পজম্প দেখে। আর মুচকি মুচকি 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরা হাসছে যে আমরা কত হবে 1857 থেকে 1957, প্রায় 2025, এখন 175 বছর আগে আমি যে বিষ ঢুকিয়ে দিয়ে এসছি, যে পয়জন আমি ঢুকিয়ে দিয়ে এসছি, এই উপমহাদেশ ওই পয়জনই ঘুরপাক খাচ্ছে। তখন ব্রিটিশদের সিদ্ধান্ত কি দেখলো, দেখলো যে এই ভারতের কে শাসন করার জন্য আমাদের ওদের জনগোষ্ঠীকে বিভক্ত করতে হবে। এবং বিভক্তের ক্ষেত্রে খুবই হৃদয়ের কাছাকাছি বিষয় হচ্ছে ধর্ম। সো হিন্দু মুসলমান, এই যে বিভক্ত শুরু হলো, ডিভাইড অ্যান্ড রুল, সেটাই চলছে।